অসহযোগ আন্দোলন ঘিরে দুপক্ষের সংঘর্ষে ১৩ জেলায় ৩৫ জন নিহত। বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, আগুন, ধাওয়া পাল্টা ধাওয়া। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন সহ সারা দেশে আবারও কারফিউ, জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন যারা নাশকতা করছে তাদের কেউ ছাত্র নয়, সন্ত্রাসী, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীকে এদের শক্ত হাতে দমনের আহ্বান। মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলছে না ব্রডব্যান্ডেও। বিরোধীহীন সংবাদ সারা দেশে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। অসহযোগ আন্দোলন ঘিরে দুপক্ষের সংঘর্ষে ১৩ জেলায় ৩৫ জন নিহত হয়েছেন। মাগুরাতেও অসহযোগ আন্দোলন ঘিরে সংঘর্ষে ৩ জন মারা গেছেন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের পারনানদুয়ালি এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে অন্তত ২৫ জন আহত হয়। এই সংঘর্ষে জেলা ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান রাব্বি মারা যান বলে সদর হাসপাতালের চিকিৎসক নিশ্চিত করেছেন। এছাড়া সংঘর্ষে সুমন শেখ, ফরহাদ নামের ২ যুবক মারা গেছেন বলেও নিশ্চিত করেছেন চিকিৎসকরা। অসহযোগ আন্দোলন ঘিরে সংঘর্ষে রংপুরে ৩ জন প্রাণ হারিয়েছে। দুপুরে কৈলাসরঞ্জন মোড়ে দুপক্ষের সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটে। মারা যায় সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং পরশু থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারাধন রায়, মহানগর যুবলীগ কর্মী মাসুম ও খসরু। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। অসহযোগ আন্দোলন ঘিরে ফেনীতে ৫ জন প্রাণ হারিয়েছেন। সকালে মহিপালে আন্দোলনকারী আর বিরোধীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়। জেনারেল হাসপাতালের আরএমও আসিফ ইকবাল এই ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মুন্সিগঞ্জে ২ জন মারা গেছেন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবু হেনা বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়। এ সময় একই স্থানে অবস্থান নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। উত্তেজনা দেখা দেয়, দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। গোলাগুলি, ককটেল বিস্ফোরণের ঘটনাও তখন ঘটে। সংঘর্ষে ২ জন মারা গেছেন আর তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এই সংঘর্ষ ঘিরে পাবনাতে ২ জন মারা গেছেন। শহরের চাতিক মোড় এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ করে। এ সময় বিরোধী পক্ষের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। গোলাগুলির ঘটনা ঘটে, অন্তত ৩০ জন আহত হয় আর ২ জনের প্রাণহানি হয়েছে বলে পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসক এস.এম. রুমি নিশ্চিত করেছেন। দুপুরে বগুড়ায় শহরের বরগলা মোড়ে বিক্ষোভ করছিল বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ হলে অজ্ঞাত এক যুবক মারা যায়। এছাড়া দুপচাচিয়াতে সংঘর্ষ হয়েছে। মনিরুল নামের একজন মারা গেছেন বলে সিভিল সার্জন নিশ্চিত করেছেন। আন্দোলন ঘিরে প্রাণহানি হয়েছে সিরাজগঞ্জে। দুপক্ষের সংঘর্ষের সময় মারা গেছেন আব্দুল লতিফ নামের এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনকারী এবং বিরোধী পক্ষের সংঘর্ষের সময় হামলার শিকার হন লতিফ। সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শামীম আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সদর ও উল্লাপাড়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে বিরোধী পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় নরসিংদীতে ৫ জন, কিশোরগঞ্জে ৪ জন, লক্ষ্মীপুরে ৪ জন, কুমিল্লায় ২ জন, জয়পুরহাটে ১ জন এবং বরিশালে ১ জন মারা গেছে। সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের আজ প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে রাজনৈতিক দলের কার্যালয় সহ যানবাহনে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। অসহযোগ কর্মসূচি ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘাত। আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বিরোধী পক্ষের। উত্তেজনা ছড়িয়েছে গ্রামেও।
ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় বেশ কিছু যানবাহনে, গুলিবিদ্ধ সহ আহত অনেকে। দুপক্ষ সংঘর্ষ জড়িয়েছে রূপগঞ্জে, চলে পাল্টাপাল্টি ধাওয়া। নারায়ণগঞ্জের লিংক রোডও পরিণত হয় রণক্ষেত্রে, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে দুপক্ষের। পোড়ানো হয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়, হয়েছে দুপক্ষের সংঘর্ষ। আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে ঝিনাইদহে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। দিনাজপুর সদর আসনের এমপি ও হুইপ ইকবালুর রহিমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে পুলিশের গাড়ি। সহিংসতা হয়েছে নাটোরেও, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। উত্তেজনা দেখা গেছে লক্ষ্মীপুরেও, চলে দুপক্ষের হামলা পাল্টা হামলা। রণক্ষেত্র খুলনা নগরী, জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশাপাশি ভাঙচুর চালানো হয় জেলা পরিষদেও, আগুন দেওয়া হয় কয়েকটি গাড়িতে। উত্তাল চট্টগ্রাম নগরী, নিউ মার্কেট এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়, ছোড়া হয় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড। একই চিত্র সিলেট নগরীতেও, পুলিশের সাথে আন্দোলনকারীদের চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দুপক্ষের সংঘর্ষ হয়েছে চাঁদপুরে, আন্দোলনকারীদের সাথে বিরোধী পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। উত্তাল সিরাজগঞ্জ, ঘটেছে দুপক্ষের সংঘর্ষ, ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের কার্যালয়, হামলা হয়েছে সিরাজগঞ্জ ২ আসনের সাবেক এমপি ডাক্তার হাবিবে মিল্লাতের বাসভবনেও। কুমিল্লায় আন্দোলনকারীদের ধাওয়া দিয়েছে বিরোধীরা, এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। গাজীপুরের শ্রীপুরে আগুন দেওয়া হয় ২টি বাসে, এছাড়া বিভিন্ন স্থানেও সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। এখন যারা আন্দোলন করছে তাদের কেউ ছাত্র নয়, সন্ত্রাসী, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা। এই নিরাপত্তা কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, ফোর্সেস ইন্টেলিজেন্স, এনএসআই প্রধান সহ কমিটির ২৯ সদস্য উপস্থিত ছিলেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলন ডাকের পরে যান চলাচল কমে গেছে বিভিন্ন জেলায়। যানবাহনের কোনো চাপই নেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। নগরীতে গণপরিবহন চলাচলের সংখ্যাও কম। সরকারি বেসরকারি অফিস খোলা থাকায় যারা বের হয়েছেন তাদের যানবাহনের অভাবে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেকেই দূরের পথে হেঁটে রওনা দেন। কাজের জিনিস লাগবে, কাজের জিনিস না হলে তো কাজ করতে পারবো না, এই জন্য বেড়েছে বাটালি রোড। এখন গাড়ি ঘোড়া কম, কিছু করার নাই। তো দেশের একটা এরকম পরিস্থিতি, তো এই অবস্থায় আসলে বাইরে যাওয়াটাও একটু রিস্ক। সামনে যে কি হবে আমাদের, আমরা দিন আনি দিন খাই, আমাদের অবস্থা খুবই খারাপ। দূরপাল্লার বাস চলাচল বন্ধ। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় রংপুর থেকে আন্তজেলা ও অভ্যন্তরীণ রুটে বাস ছাড়েনি। টিকিট কাউন্টারগুলোও খোলেনি। নগরীতে কিছু রিক্সা, মোটরসাইকেল, খাদ্য, ওষুধের পরিবহন ছাড়া কোনো গাড়ি চলছে না। বিভাগের ৮ জেলায় সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছে বিভাগীয় কমিশনার। এদিকে ঢাকার আশপাশের জেলাগুলোরও একই চিত্র। রাজবাড়ীতে ভোর থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি, তবে অভ্যন্তরীণ রুটে কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। যাত্রীবাহী এই বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছেন। জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির কার্যালয়ে সকাল ৮টা পর্যন্ত কোনো টিকিট কাউন্টার খোলা ছিল না। সকাল থেকে সড়কে অবস্থান করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে অনুষ্ঠিত হলো গণমাধ্যম কর্মীদের মানববন্ধন। এতে সাংবাদিকরা বলেছেন, ঝুঁকি নিয়ে সংবাদকর্মীরা কাজ করছে, মাঠে সহিংসতার শিকারও হচ্ছেন। গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানানো হয়। বললেন, গণমাধ্যম কারো প্রতিপক্ষ নয়। সংবাদ সংগ্রহের সময় হেনস্থার শিকার হতে হয় সংবাদকর্মীদের, এটি কাম্য নয়। আরও বললেন, মাঠে কাজ করতে গিয়ে পরিচয় দেওয়া সম্ভব হয় না, যা খুবই নিন্দনীয়।
এ সময় 4 সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বক্তারা। আর তারা হত্যাকারীদেরও শাস্তির দাবি জানান। একই সাথে কোটা সংস্কারের দাবিতে নামা শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানান। আজ সন্ধ্যা 6টা থেকে আবারও সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর, উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ থাকবে। যদিও এর আগের ঘোষণা অনুযায়ী রাত 9টা থেকে কারফিউ শুরুর কথা ছিল, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মোবাইল ইন্টারনেট সেবায় আবারও বিভ্রাট দেখা দিয়েছে। 4G ইন্টারনেট সেবা মিলছে না, যার ফলে গ্রাহকরা মোবাইল ফোনে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেটে ফেসবুক, ইউটিউব সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবা মিলছে না। দুপুর 1:45টার পর থেকে পর্যায়ক্রমে দেশের সবগুলো অপারেটরের ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র 2Gর মাধ্যমে ভয়েস কল সেবা চালু আছে। গ্রাহকরা জানালেন, শুরুতে কিছুটা ধীরগতি থাকলেও 1:45টার পর থেকে আর 4G নেটওয়ার্ক ব্যবহার করা যাচ্ছে না। ঢাকার কোথাও কোথাও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের ধীরগতির অভিযোগও করেছেন গ্রাহকরা। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য অনুযায়ী দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 12.5 কোটি। হত্যাকাণ্ডের বিচার চেয়ে নিজেরাই রায় দিয়ে দিচ্ছে, আন্দোলনকারীরা সুষ্ঠু তদন্তের সুযোগ দিচ্ছে না, এখন যা চলছে তা সন্ত্রাসী কার্যক্রম, এইসব কথা বলেছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। দুপুরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংসদ ভবনে তিনি ব্রিফিং করেন। জানালেন, সরকার যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে, আলোচনায় বসতে রাজি হয়েছে। আর এই অবস্থায় সরকারের পদত্যাগ চেয়ে বিক্ষোভকারীরা আগামীতে কি করতে চান সে বিষয়ে কোনো বক্তব্য নেই। তাই আইন শৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর হয়েছে। আর জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হলে প্রয়োজনে আরও কঠোর হবে। প্রতিমন্ত্রী জানিয়েছেন, শিশুসহ সব হত্যার বিচার হবে, তদন্তে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনা হবে, প্রকৃত অন্যায়কারীকে খুঁজে বের করা হবে। আর গুজব বন্ধের জন্যই ফেসবুক বন্ধ করা হয়েছে বলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানিয়েছেন। আন্দোলন তো আন্দোলনের জায়গায় নাই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন সন্ত্রাস, সহিংসতায় চলে যাচ্ছে। তাদের যে আবেগ অনুভূতি, এই মৃত্যুগুলো এবং হতাহতগুলোকে নিয়ে এবং বিচারের যে দাবি, সেই স্পিরিটের সাথে আমরা একমত। এগুলোকে আমরা শ্রদ্ধা করি। যাদের মনে যারা কাঁদছেন, কান্না পাচ্ছে, তাদেরকে আমরা রেসপেক্ট করি, তাদের সাথে আমরা সহানুভূতিশীল। কিন্তু একই সাথে এটা আমরা মনে করি আলাপ আলোচনা মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে। আওয়ামী লীগ ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে বিএনপি জামাতের জঙ্গিদের প্রতিহতের আহ্বান জানিয়েছেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বললেন, সরকার পতনের দাবি শিক্ষার্থীদের নয়, এটা বিএনপি জামাতের দাবি। এই দাবির সাথে শিক্ষার্থীদের দাবির কোনো মিল নেই। নানক বললেন, এই আন্দোলন ঘিরে দেশ জুড়ে হত্যা সহিংসতা চলছে, তাই আন্দোলনের নেতৃত্ব দানকারীদেরই এই হত্যা ও সহিংসতার দায় নিতে হবে। ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আন্দোলনের সময় সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। পরে পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশের অংশগ্রহণের অধিকার আছে, পুলিশকে আইনের নির্দেশনা মানতে হবে বলেও হাইকোর্ট উল্লেখ করেন। পরে রিটের বিপক্ষের শুনানিতে অংশ নেওয়া আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেছেন, রাজনৈতিক বিবেচনায় আদালত রিটটি খারিজ করেছেন। আন্দোলনটি শুরুতে অরাজনৈতিক থাকলেও পরে এটা রাজনৈতিক আন্দোলনেই পরিণত হয়েছে। রিটকারী আইনজীবীরা বললেন, কাগজে কলমে খারিজ হলেও আবেদনে যা চাওয়া হয়েছে আদালত পর্যবেক্ষণেও সেই নির্দেশনাই দিয়েছেন। আর আদালতের এই পর্যবেক্ষণে তারা সন্তুষ্ট। এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে 9 শিশু মৃত্যুর ঘটনায় করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। সকালে রিটটি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হয়। জ্যেষ্ঠ বিচারপতি বললেন, রাজনৈতিক ইস্যু রাজপথেই সমাধান হওয়া উচিত। রিট পিটিশনে কোনো সাবমিশন ছিল না, রিট পিটিশনে কোনো গ্রাউন্ড ছিল না, রিট পিটিশনে কোনো প্রপার ল পয়েন্ট ছিল না।
এই মর্মে রিট পিটিশনটি ইন লেমিনি খারিজ করা সামারিলি রিজেক্ট করে দেওয়া হয়েছে। কোনো শান্তিপূর্ণ প্রোটেস্টে সমাবেশে পুলিশ তাদের যে রুল রয়েছে সেই রুল ফলো করবে এবং সেই রুলের মধ্যে বলে দিয়েছেন যে যেটুকু ফোর্স তাদের করা উচিত ওই পরিপ্রেক্ষিতে তার চাইতে বেশি কোনো কিছু তারা করবে না। গুলিবর্ষণের ব্যাপার সেটাতে আমরা অবশ্যই সন্তুষ্ট, কারণ ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না এবং আইনও খুবই পরিষ্কার যে গুলিবর্ষণ এমনি এমনি করা যাবে না। দেশের ভিতরে যাতে যুদ্ধ পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চান অবসরপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তারা। আজ রাওয়া ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে 48 সাবেক সেনা কর্মকর্তার পক্ষে এক বিবৃতিতে দেশব্যাপী হত্যাযজ্ঞ, নির্যাতন, গুম, গণগ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। আরও বললেন, অজস্র কিশোর তরুণের তাজা প্রাণ অকালে ঝরে যাওয়ায় অভিভাবক হিসেবে নিজেদের দায়মুক্ত ভাবতে পারছি না। 71-এর মুক্তিযুদ্ধের চেতনা তথা বৈষম্য, ভেদাভেদ এবং জুলুমের অবসান না ঘটিয়ে উল্টো পথে চলছে সমাজ। সমাজের এই ব্যবস্থাপনা মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। অধিকার আদায় তারা নিজেদের জীবন দিতেও পিছপা হচ্ছে না। গুন্ডা পান্ডা দিয়ে সন্ত্রাস চালালো এবং পুলিশ, র্যাব, আনসার ও বিজিবি নামিয়ে আকাশে হেলিকপ্টার উড়িয়ে নির্বিচারে গুলি করে অগণিত কিশোর, শিশু ও তরুণের তাজা প্রাণ হরণ করলো, তা দেশবাসী কি এত সহজে এত অল্প সময়ের মধ্যে ভুলে যাবে? বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী গত 3 দশক ধরে অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে যে সম্মান, মর্যাদা ও গৌরব অর্জন করেছেন তা আজ কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে। একটি রাজনৈতিক সংকটকে সামরিকীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এর তীব্র বিরোধিতা করছি। চলমান আন্দোলন ঘিরে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখার প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আর সেখানে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের পুলিশের গুলি এবং প্রাণহানির নিন্দাও জানান তারা। বেলা 12টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন থেকে বর্তমান সরকারের পদত্যাগ এবং নতুন সরকার গঠনের রূপরেখা দেওয়া হয়। বলা হয়, দ্রুতই শিক্ষক, বিচারপতি, আইনজীবী সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বুদ্ধিজীবী শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। সেই সরকারের কাছে বর্তমান সরকার পদত্যাগ করবে। আর এই ছায়া সরকারের সদস্য নির্বাচনে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখ্য ভূমিকা পালন করবেন। ছায়া সরকার 6 মাসের জন্য নির্বাচনের ব্যবস্থা করবে 6 মাসের মধ্যে। আর বন্দী শিক্ষার্থীদের মুক্তি, জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য জাতিসংঘের সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে বলে ওই রূপরেখায় উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকার যত দ্রুত ক্ষমতা ছাড়বে ততই ভালো। তারা জানান, জনগণের সম্মিলিত ইচ্ছেই মূল কথা। যারা আন্দোলন সংগ্রামের মধ্যে আছেন তাদের সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে এটা আরও সুনির্দিষ্ট হবে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে আসবে এবং বাংলাদেশ জনগণের হাতে আসবে। আন্দোলনকারীদের নাশকতা প্রতিরোধে নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমেছেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সকাল থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যান এমপি শিমুল। বেলা 12টার দিকে শহরের ভবানীগঞ্জ, মাদ্রাসা মোড় সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীরা জড়ো হতে থাকে এবং তাদের প্রতিহত করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটায়। তখন ইটপাটকেল নিক্ষেপ হলে পুরো এলাকাগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছে মাঠে থাকার জন্য। এই গত কয়েকদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে যে নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, আগুন সন্ত্রাস করছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে আসলে কোটা ছাত্ররা সেখানে নেই, আছে হচ্ছে জামাত এবং বিএনপি। তারা এই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য তারা পরিকল্পিতভাবে এই নাশকতা করছে। রাষ্ট্রীয় মর্যাদা সমাহিত করা হয়েছে দায়িত্ব পালনের সময় নিহত পুলিশ সদস্য সুমন ঘরামিকে। সংঘাতের জেরে শুক্রবার খুলনায় তার মৃত্যু হয়। শনিবার গ্রামের বাড়ি বাগেরহাটে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয় সুমনকে। চলমান আন্দোলন ও সহিংসতার জেরে শুক্রবার খুলনায় মারা যান পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামি। শনিবার নিজ বাড়ি বাগেরহাটের কচুয়ায় নেওয়া হয় তার মরদেহ। বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ উপস্থিত হন শেষকৃত্য অনুষ্ঠানে। রাষ্ট্রীয় মর্যাদায় নিজ বাড়ির উঠানে সমাহিত করা হয় সুমনকে।
খাইতে বসবে তখনই ফোন আসছে যে এখনই যা আসা লাগবে, তখন মিছিল চলে, তখন মামা চলে গেছে, ভাতও খাইতে পারেনি। আমি চাই আমার ভাই হত্যার বিচার চাই। বাংলাদেশে এরকম বর্বরতা আর কারবার যাতে না হয়, জীবন দিয়ে দেশের জন্য প্রমাণ করে গেল সে একজন দেশপ্রেমিক। বাংলাদেশের স্বাধীনতার শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে আবারও রক্ষার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। বাবা বীর মুক্তিযোদ্ধা সুশীল কুমার ঘরামি, স্ত্রী ও এক কন্যা সন্তানকে নিয়ে খুলনা মহানগরীতে ভাড়া থাকতেন সুমন। আমিন বাবু, যমুনা নিউজ। সর্বজনীন পেনশন সংক্রান্ত স্কিম প্রত্যয় বাতিল করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি হয়, আর সেখানে প্রত্যয় স্কিম বাতিল করায় সরকার প্রধানকে ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা। তারা বলেন, প্রধানমন্ত্রীর নজরে পড়ার সাথে সাথে এই বিতর্কিত স্কিম বাতিল করেছেন, আর এজন্য কর্মকর্তা কর্মচারী পরিষদের সদস্যদের অবস্থানের জন্য ধন্যবাদ জানান তারা। শনিবারই গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সাথে বৈঠকে পেনশন স্কিম বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রস্তাবিত স্কিম বাতিলের নির্দেশনাও দিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বজনীয় পেনশন বাতিল করেছে, এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে তাকে জানায় অগ্রিম শুভেচ্ছা। ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা সরকার এই বাংলার মাটিতে বারবার দরকার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী ও পরশুরামে পানিবন্দী মানুষের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে গেছে, যা বিগত বছরগুলোকেও ছাড়িয়ে গেছে। ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক সহ অভ্যন্তরীণ সড়কগুলোতে চলাচল বন্ধ হয়ে গেছে। বাসিন্দারা খাবার আর বাসস্থান সংকটে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে এই মুহূর্তে তাদের কিছুই করার নেই। বানের পানি কেড়ে নিয়েছে আশ্রয়স্থল, ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে মানুষ। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার সবকটি গ্রাম দুর্যোগ কবলিত, চরম ভোগান্তিতে বাসিন্দারা। আমাদের এখন থাকার মতন কোনো পরিস্থিতি নাই, আমরা খামার তামার আসলে এগুলো নষ্ট হয়ে গেছে। এভাবে পানি আর কোনো দেখিনি আমরা 2-10 বছরে। যে বন্যা হয়েছে এই বন্যা তার 20 দিনে পানি যেত না, আমরা দেশের বাড়ি যেতেছি। ভেসে গেছে মাছের ঘের, তলিয়ে গেছে বাড়িঘর ও আমনের বীজতলা। খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ বাসিন্দাদের। বড় বিষয় এবারে কি হয় উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। খাবার পেয়েছেন? না, এখনো পাইনি। আমরা বাড়ির থেকে শুকনা খাবার আনতে যাচ্ছি, পানি উঠে গেছে। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জানান, এই মুহূর্তে সংস্কার সম্ভব নয়, পানি কমলে শুরু হবে কাজ। অস্বাভাবিক পানি, যে পানি আমাদের আসলে নদীগুলো কন্ট্রোল করা সম্ভব না। বন্যা পরবর্তী শেষ হয়ে গেলে আমরা দ্রুত যে মেরামত করে দেব। ভারী বৃষ্টি আর ঢলে কদিন ধরে বাড়ছিল পানি। শনিবার মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি পয়েন্টে ভাঙন দেখা দেয়। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। ভাঙায় একটি মাত্র ব্রিজ বদলে দিতে পারে 4 ইউনিয়নের 20,000 মানুষের ভাগ্য। ভাঙা এবং সদরপুরের চরাঞ্চলটিতে সড়ক যোগাযোগ না থাকায় চিকিৎসা, আইনি সেবা, এমনকি ফায়ার সার্ভিসের সুবিধা পেতেও ভোগান্তি হচ্ছে বাসিন্দাদের। তবে এই সমস্যা সমাধানের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। প্রায় 20,000 মানুষের বসবাস এই চরে। ফরিদপুরের ভাঙা ও সদরপুর উপজেলার 4টি ইউনিয়ন চরের সীমানাভুক্ত। যে কোনো কাজে যাওয়া আসা করতে হয় ভাঙা সদরে। যোগাযোগের উপায় কেবল নৌপথ। দরগাবাজার ঘাট থেকে পারাপারের একমাত্র ব্যবস্থা নৌকা বা ট্রলার। সন্ধ্যার পর তাও বন্ধ থাকে। এতে বড় একটা সময় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকে চরটি। কত সময় 3টা বাজে আমরা পিরাপিডে আসি, লেট হয়ে যায়। এপারে থাকে টলার, 1 ঘন্টা পরে আসে টলার। নদীর উপর যাইতে তো অনেক কষ্ট হয়ে যায়, আবার যাতায়াত বেশি পড়ে যায়। ডাক্তার কাছে যাইতে অসুবিধা হয়। এই যে ছেলে পান এপার ওপার গনে বহু রোদে অনেক কষ্ট ক্লাস করতে আছে। সড়ক পথে যোগাযোগ না থাকায় চরে চুরি, ডাকাতি সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। খেওয়াঘাট থাকে রাত 8টা পর্যন্ত, সারা রাত চলে না। আর তাছাড়া অনেক বসতি আছে এখানে, 700-800 বাড়িঘর আছে। ওই পারে যদি কোনো সন্ত্রাসী কার্যক্রম হয়
তখন পুলিশ যাওয়ার কোনো উপায় নাই ট্রলার ছাড়া। আগুন যদিও লাগে ফায়ার সার্ভিস আইতে খুব কষ্ট, দূরত্ব আমাকে যেমন বাঙ্গার থানা মনে করেন যে আমাকে পার উপার পড়ে গেছি। বর্ষা মৌসুমে এবং ঝড় বৃষ্টির সময় অনেক ছাত্রছাত্রী এদিকে আসতে পারে না এবং আসলেও তারা ঝুঁকির মধ্যে পড়ে এবং অনেক দুর্ঘটনায় ইতিপূর্বে হয়েছে। সবাই যদি এর সহযোগিতা করে তাহলে আমরা এখানে একটা ব্রিজ পেতে পারি। শিগগিরই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। মাননীয় এলজিআরডি মন্ত্রী ওনার কাছে একটা ডিও লেটার দিয়েছি এবং উনি এটাকে উপরে লিখে দিয়েছেন সমীক্ষা করার জন্য। আসলে ব্রিজটা তো ছোট না, প্রায় 450 মিটার। আশা করতেছি খুব তাড়াতাড়ি এটা সমীক্ষার কাজ শুরু হয়ে যাবে। একটি ব্রিজ হলেই ভাঙ্গা ও সদরপুর উপজেলার সাথে সরাসরি সড়ক পথে যুক্ত হতে পারবে চরটি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঢাকার দোহারে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার রাতে নারিশা এলাকায় এই কার্যক্রম চলে। সহস্রাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয় শাড়ি, প্যান্ট, শার্ট, চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। ত্রাণ সহায়তা পেয়ে নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতাও জানান তারা। পাশাপাশি দোহার ও নবাবগঞ্জে হতদরিদ্র এবং এতিমদের মাঝেও খাবার বিতরণ করা হয়। ফাউন্ডেশনের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন মাওলানা তোফায়েল গাজ্জালী ও জাতীয় পার্টির নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আর্থিক সহায়তা দিয়েছে হুর কৌচির লিমিটেড ও ভি ওয়াটার। আমন আবাদের তোড়জোড়, তবে বৃষ্টি কম থাকায় চাষের উপযুক্ত জমি তৈরিতে কৃষক বিপাকে। চারা নষ্ট হচ্ছে, সেচ, চারা আর কীটনাশক কিনতে কৃষকের খরচ বাড়ছে। সব মিলিয়ে চলতি মৌসুমে আমন আবাদে সংকট তৈরি হচ্ছে। আমন আবাদে প্রস্তুত দিনাজপুরের কৃষক, তবে অন্যান্য বছরের তুলনায় বৃষ্টি কম থাকায় শুকিয়ে গেছে ক্ষেত। এতেই কৃষকের কপালে চিন্তার ভাঁজ। জমি চারা রোপণের উপযোগী করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষক, তবে পানির স্বল্পতায় বেড়েছে পোকার আক্রমণও। এতে খরচ বেড়েছে কৃষকের। সুযোগ নিচ্ছে কীটনাশক ব্যবসায়ীরা, এমন অভিযোগও আছে। বৃষ্টি নাই, তারপরে সেচ দিতে পারি না। সেচ দিচ্ছে যে একদিন পরে আবার যেই সেই হয়ে গেল, জমি ফাটে টাটে শেষ। কিন্তু আবার এবার খুব একটা ভালো করতে পারবো মনে হয় না। বৃষ্টি হয়ে নাই, বৃষ্টি নাই। এই যে মনে করেন মেশিন চালু করতে গেলে মনে করেন তেলের দাম বেশি, পাইটের দাম বেশি। কিছু মরে যাবে তো, তেলের খরচা দাম বেশি। 4 লিটার 5 লিটার তেল লাগেছে, জমি ফাটিয়ে গেছে। কি করবো আমরা? হাল বাহাতে লাগছে আমার 2200-2300 টাকা হাল বাইতে লাগে। 2-3 বার এই সেলো মেশিন দিয়ে আবার পানি দিতে হচ্ছে ও মানে চেহারা রাখার জন্য। অনাবৃষ্টির কারণে জেলায় 32,305টি সেচ যন্ত্র চালু রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আশা এতে খরচ কিছুটা বাড়লেও উৎপাদন ভালো হবে, ক্ষতি পুষিয়ে নিতে পারবে কৃষক। মাঠ পর্যায়ে আমাদের এসএওদের পরামর্শ দেওয়া আছে, তারা যাতে কৃষকদের সাথে থেকে এটা সম্পূরক সেচের মাধ্যমে তারা যেন এই কার্যক্রমটা ধরে রাখে আমন মৌসুমের গুলো আমন। কৃষি বিভাগের তথ্য মতে 2024-25 কৃষি বছরে জেলায় 2,60,850 হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত 30 জুলাই পর্যন্ত লক্ষ্যমাত্রার 51% জমিতে চারা রোপণ শেষ হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।